ডে 1 থেকে বা বিফোর দ্যাট 5th of August থেকে তো চলছেই, সেগুলো নিয়ে তো আমরা আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করেছি, বলেছি। কিন্তু এখন বাংলাদেশে যেন একটা ভূমি হয়ে গেছে, এভরিডে 3 বছর 4 বছরের নারী, মানে ভয়ঙ্কর অবস্থা। তো এখন আমার কাছে ওয়াকারুজ্জামানের পুরো ব্যাপারটা এখনো আমার কাছে খুবই কনফিউজিং চরিত্র। কারণ বাংলাদেশের ইতিহাসে এই ধরনের সিচুয়েশন হয়েছে, সেনাবাহিনী সরাসরি হস্তক্ষেপ করেনি বাংলাদেশের রাজনীতিতে, যেটা আপনি বলছিলেন যে গণতন্ত্র বিকাশে সেনাবাহিনীর একটা ভূমিকা আছে, আপনি মাত্র বলছিলেন। ফলে বাংলাদেশ এখন যে অবস্থায় আছে সেটি একটি মব তন্ত্র কিংবা একটি সন্ত্রাসতন্ত্রতে পরিণত হয়েছে। আপনার কাউকে পছন্দ হলো না, তাহলে দল বেঁধে তার বাসার সামনে গিয়ে আপনার হইচই শুরু করুন, তারপরে বাড়িটা ভেঙে ফেলুন, ঘরটা ভেঙে ফেলুন, তাকে গুম করে নিয়ে আসেন, তুলে নিয়ে আসেন, মারেন, পেটান। মানে একদম এটা একটা নর্মাল হয়ে গেছে, এই প্যাটার্নটা খুবই নর্মাল। তার মধ্যে আপনার যারা এই জঙ্গিদের প্রধান, এই সমন্বয়ক নামের যে হাবাদুল্লাহ থেকে শুরু করে যারা যারা এখানে আপনি নাম শুনেছেন, দেখেছেন, সার্টিস, এদের ক্ষেত্রে যেটা হয়েছে, তারা প্রতিনিয়ত সেনাবাহিনীকে ধমকাচ্ছে। সেনাবাহিনীর ভেতরেও বিভিন্ন জেনারেলরা মিটিং করছে, তারা এই জেনারেল ওয়াকারুজ্জামানকে সরাবার একটা পায়তারা করছে। এগুলো তো ধরেন এখন মোটামুটি ওপেন সিক্রেট, আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে, আমি নিজে লিখেছি, বলেছি। ফলে একটা কথা বলা যেতে পারে যে ওয়াকারুজ্জামানের হাত থেকে গ্রিপ হয়তোবা সরেনি, এটা বলা যেতে পারে, কিন্তু তার যে ভয়ানক লেভেলের সাহসের অভাব এবং সে ভুলক্রমে যে সেনাবাহিনীতে যোগ দিয়েছে, তার আসলে 10টা থেকে 5টা কোনো একটা জায়গাতে অফিস করার কথা ছিল, কিংবা কোনো প্রুফ রিডিং করার কথা ছিল, আসলে খুবই নিরীহ কোনো একটা জবের দরকার ছিল, কিন্তু ভুলক্রমে সে বাংলাদেশের সেনাবাহিনীতে এসেছে। এবং এটাও মনে করি যে তাকে সেনাবাহিনীর প্রধান হিসেবে মানে এখন এই জায়গাতে এসে মনে হচ্ছে যে সে একটা অকার্যকর, এটাকে আমরা কি বলতে পারি, যে একজন সেনাবাহিনীর প্রধান বাংলাদেশের এরকম অরাজকতা দেখেও যে নিশ্চুপ থাকে, নির্জীব থাকে, তাকে আমার আসলে বলবার কিছু নেই। খুব ভয়ঙ্কর একটা অবস্থা। সেক্ষেত্রে দাঁড়িয়ে দাদা, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখেছি যে ওয়াকারুজ্জামান তিনি যখন ঢাকায় নামতে গেলেন, তার প্রাণ সংশয়ের একটা সম্ভাবনা ছিল, তার জন্য তিনি ঢাকা বিমানবন্দরে নামতে পর্যন্ত পারলেন না। একদিকে এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, অন্যদিকে তারই সেনাবাহিনীর মধ্যে যারা কট্টরপন্থী মুসলিমরা রয়েছেন, তারা রীতিমতন এইভাবে বারবার তাদের মধ্যে মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। দেখেন, আপনি এখানে দুটো ব্যাপার যেটা হয়েছে সেটা হলো যে আপনারা শুনে থাকবেন, আমি এর আগেও বলেছি, আজ তাক বাংলাতে বলেছি, সেটা হচ্ছে যে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান নামে যে কোয়ার্টার মাস্টার জেনারেল আছে, তার নেতৃত্বে বিভিন্ন আর্মি অফিসারদের বা 10 জন জেনারেলের নাম এসেছে, যারা ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এই পদটা তারা তাকে সরিয়ে দিয়ে, তাকে আটক করে, অন্তরীণ করে তারা ক্ষমতা নিতে চেয়েছিল। এর কারণ হচ্ছে ফয়জুর রহমানের পুরো ফ্যামিলি হচ্ছে জামাতি ব্যাকগ্রাউন্ড, জামাত থেকে আসা একটি ছেলে, এবং একই সাথে আপনার এই যে ছাত্র সমন্বয়ক যারা আছে তাদের সাথে নিয়মিত যে কোয়ার্টারটা, অর্থাৎ সেনাবাহিনীর যে অংশটা রুটিন কন্ট্যাক্ট মেনটেন করছিল, তার মধ্যে ফয়জুর রহমান একজন। ফয়জুর রহমান মানে দিনের পর দিন তাদের সাথে মিটিং করেছে, কথা বলেছে, এবং তাদেরকে নানানভাবে প্রমোট করেছে। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় আপনার পাকিস্তান বেশ কিছু অস্ত্রের প্রকিউরমেন্টের জন্য টেন্ডার দাখিল করেছে, যেগুলো আমার হাতে এই মুহূর্তে আছে। এই অস্ত্রের টেন্ডার দাখিল তারা করবার পরে তাদেরকে নানানভাবে বাংলাদেশ সরকার রিজেক্ট করেছে, কিন্তু 5ই অগাস্টের পরে তারা এই টেন্ডার গুলো, বিভিন্ন রকমের অস্ত্র যেগুলো আছে, যেমন শর্টগান, তারপরে বিভিন্ন বুলেট বা নানান ধরনের যে সরঞ্জাম আছে প্রকিউরমেন্টের জন্য, যেটা সেনাবাহিনী টেন্ডার করেছিল। এমনকি তো এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু রীতিমতন ভারতীয় সীমান্তে ড্রোন ওড়াচ্ছে, সেই ছবিও আমরা দেখেছি। ড্রোন উড়াচ্ছে, আপনি একটু জাস্ট ভেতরে ইন্টারনাল পলিটিক্সটা একটু বুঝে নেন। তো পাকিস্তান এই অস্ত্রগুলো আপনার বাংলাদেশকে আবারও টেন্ডার দাখিল করে সেগুলো কিনতে চায়। এগুলো পুরো সমন্বয়টা করছে হচ্ছে এই ফয়জুর রহমান, এই মোহাম্মদ ফয়জুর রহমান এগুলো সমন্বয় করছে। আমার কাছে সেই টেন্ডার গুলো আছে, সেই প্রুফ সহই আছে।
আপনি জানেন যে এই 5ই আগস্টের জঙ্গি হামলাতে পাকিস্তানের একটা প্রচ্ছন্ন ভূমিকা ছিল, এবং এটা জেনে রাখেন যে ইউক্রেনের যুদ্ধে যেই অস্ত্রগুলো ব্যবহৃত হয় সেগুলো কিন্তু মিয়ানমার হয়ে বাংলাদেশে আসার পেছনে চায়নার, মিয়ানমারের একটা ভূমিকাও ছিল, এবং একই সাথে পাকিস্তান থেকেও বেশ বেশ বড় ধরনের অস্ত্রের চালান এসেছে, এক্সপ্লোসিভ এসেছে, অস্ত্রের চালান এসেছে। এগুলোর ফান্ডিং এর জায়গা থেকে চায়না এবং তার্কি এবং একই সাথে পাকিস্তান অ্যাকোমোডেট করেছে নানানভাবে। আমি এই কথাগুলো কেন বলছি, এই যে পুরো ঘটনাটা, এগুলো সমন্বয়কের বা সমন্বয়ের একটা বড় ধরনের দায়িত্ব ছিল আর্মির যে এখন কিউএমজি আছে, তৎকালীন 5ই আগস্টের পরপর গোয়েন্দা বাহিনীর প্রধান করা হয়েছিল এই ফজলুর রহমানকে, পরবর্তী তাকে সরিয়ে দিয়ে কিউএমজি করা হয়, এবং এই লোকটি নানান ধরনের তৎপরতাতে ব্যস্ত রয়েছে। এখন এই তৎপরতার সাথে অন্যদিকে আপনি লক্ষ্য করছেন যে বাংলাদেশে ক্রমাগতভাবে এই আপনার এটাকে কি বলে, হিজবুত তাহরির, এই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন, যারা আল কায়দার সাথে, আইএস এর সাথে যাদের অতপ্রতভাবে সংযোগ রয়েছে, বাংলাদেশে তারা খিলাফত প্রতিষ্ঠা করতে চায়। খিলাফত দাদা এইখানেই আমি আসবো আপনার কাছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে সংগঠন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় নিষিদ্ধ রয়েছে যে সংগঠন, সেই সংগঠন হঠাৎ করে 5ই আগস্টের পর তারা 9ই আগস্ট সামনে এলো, এবং তারপরে আমরা দেখলাম যে শুক্রবার তারা রীতিমতন খিলাফতে মার্চ, সেই যে ডাক, সেই মিছিলের ডাক দিচ্ছে। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সামনে আসছে যে তাহলে কি এবার এইভাবে আইএস এর মদতে এরাই কি তাহলে পুরো দেশটার উপরে নজর রাখতে চাইছে, এরাই কি পুরো দেশটার উপরে দখলদারিত্ব রাখতে চাইছে? তাহলে কি কোথাও গিয়ে তারা রীতিমতন এই আইসিস এর সঙ্গে যোগসূত্র তৈরি করে এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে? কোনো মতে কথাটা তো আমি 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 মনে করি না। এটা হচ্ছে কোনো মতে হচ্ছে। আপনার এই শব্দগুলোতে মনে হচ্ছে যে আপনার সন্দেহ আছে বা সম্ভাবনা আছে কিনা। আমি মনে করি না যে এখানে সম্ভাবনার প্রশ্ন আর কোন রকমের রয়েছে। তারা সরাসরি এগুলো নিয়ে কাজ করছে। আপনি যদি তাদের মিছিল, তাদের সমাবেশ এগুলো আপনি দেখেন, তাহলে আপনি পরিষ্কারভাবে দেখতে পাবেন যে তারা এই যে গত 7ই মার্চে তারা কিন্তু প্রকাশ্যে একটি নিষিদ্ধ ঘোষিত দল। আপনি আমাকে বলেন তো যে সরকার যদি এটাকে অ্যাকোমোডেট না করে, তাহলে 2-3 সপ্তাহ 4 সপ্তাহ আগে ঘোষণা দিয়ে, এই যে আপনি যেটা দেখাচ্ছেন স্ক্রিনে, যে তারা যে মার্চটা করেছে 7 তারিখে, একটা নিষিদ্ধ সংগঠন তারা এইভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার করলো, এবং তারা তারপরে মিছিল করলো, যেখানে পুলিশ কিছুই করতে পারলো না, সেই মিছিলটাকে আটকানো বা কিছুই করতে পারলো না। এটাও একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা তো আটকাতে পারলো না বলতে আটকাতে চেয়েছে কিনা সেটা একটা প্রশ্ন হতে পারে। যে একটা হচ্ছে আটকাতে পারা, সক্ষমতা, এবং আরেকটা হচ্ছে যে আপনার ইন্টেনশন, আপনি চান কিনা। আমার ব্যক্তিগত ধারণা যে হিজবুত তাহরির তো বাংলাদেশে রাজনীতি এখনো করছেই। আগে যে আপনি যে ব্যান্ডটা বলছেন, এটা শুধুমাত্র একটা ঢাল হিসেবে এই মুহূর্তে আছে। ব্যান্ড আসলে আদতে তারা খুবই ফুললি অপারেট করছে, তারা মিটিং করছে, মিছিল করছে,